সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ। কেন বর্তমান সরকারের উপর আস্থা হারাচ্ছেন তিনি? বিএনপি সরকারের অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে। বিএনপি ছাত্রদল গ্রেপ্তার। এদিকে আজ বিএনপির অসংখ্য নেতা গ্রেপ্তার হয় তারেক রহমানের আদেশে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ সরাসরি অ্যাকশন নিচ্ছে বিএনপি সরকারের বিরুদ্ধে। সারা দেশে রাজনীতির মধ্যে নতুন ঘটনা ঘটছে। তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ সফর চান বটে, সেটা ভারত হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু ভারতে সেই সফর করবার সুযোগটা তিনি হারিয়েছেন। শুনলে অবাক হবেন, এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করছে বিএনপি নিজেরা। এটা কি হয়? বিএনপি তো এনসিপি বিরোধী, এনসিপি বিএনপি বিরোধী। এনসিপি আছে জামাতের সাথে, কিন্তু সেই এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করছে বিএনপি নিজেরা। ক্ষমতার মসনদে বসলে নাকি মানুষের কথা বলার ধরন পাল্টে যায়, কিন্তু এই প্রচলিত ধারণাকে যেন রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়েছেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড হাসনাত আব্দুল্লাহ। উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন। বিএনপির ভিতরে আরেক নারী ফজু পাগলা পাওয়া গিয়েছে, নীলুফা চৌধুরী মনি। ওনার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। আজকের এই রায়টি অনেক বড় দুঃসংবাদ হচ্ছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে একজন মানুষ নাই যে মানুষটা এই ইউনূস সরকার যে অন্যায় অপরাধ করে গেছে। একদিকে ডক্টর ইউনূস সরকারের দুর্নীতির হিসাব অনেকে বের করছে, অন্যদিকে আজকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে অসংখ্য বিএনপি নেতা গ্রেপ্তার হয় এবং বিএনপি দলের প্রধান তারেক রহমান তিনি নিজেই তার দলের বিরুদ্ধে অ্যাকশন নেয়। আজকে রাতে নতুন 5টি ঘটনা ঘটে এবং অসংখ্য রহস্য সামনে আসে। সেই রহস্যগুলো আপনাদেরকে দেখাবো এবং অনেক বিএনপি নেতাকর্মী যে বিপদে পড়ে হাসনাতের বক্তব্য দেওয়ার পর সেইটাও দেখতে পারবেন। সকল রহস্যগুলো অনেকের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সেই বক্তব্যগুলো আগে ধারাবাহিকলি দেখবেন এবং সকল নিউজগুলা আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন। দেশের বর্তমান নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ। সরকারের ভেতরেই অনেক সরকারের বাস, এমন দাবি করে জাতীয় নাগরিক পার্টির এই নেতা ও এই সাংসদ আঙ্গুল তুলেছেন নীতি নির্ধারকদের স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকে। কেন বর্তমান সরকারের উপর আস্থা হারাচ্ছেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে রাজধানীর কাকরাইলে 3 মে অনুষ্ঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জাতীয় কনভেনশনে বর্তমান সরকারের প্রশাসনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জ্বালানি অর্থনীতি, মানবাধিকার ও সংস্কার শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের মধ্যেও আরো অনেক সরকার আছে। হাসনাত তার বক্তব্যে বিগত সরকারের সঙ্গে বর্তমান সময়ের নীতি নির্ধারণী পার্থক্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগের আমলে দিন শেষে সিদ্ধান্ত কে নেবে তা স্পষ্ট ছিল, কিন্তু বর্তমান প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। তিনি বলেন, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করত হাসিনার। হাসনাত আব্দুল্লাহর মতে সরকারের ক্রমাগত মুড সুইং বা মেজাজ পরিবর্তন হচ্ছে, যার ফলে জনগণের কাছে প্রকৃত নীতি নির্ধারককে তা আজ এক বড় প্রশ্ন। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে, পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্যের কড়া সমালোচনা করেন এই নেতা। সরকারের সংস্কার ভাবনা ও নির্বাচন নিয়ে মন্ত্রীর অবস্থানকে তিনি ভণ্ডামি হিসেবে আখ্যা দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদের ভেতরে দাঁড়িয়ে যখন এ ধরনের স্বীকারোক্তি দেওয়া হয় তখন তা কেবল সরকারের দুর্বলতাই নয়, বরং জাতির সামনে তাদের দ্বিচারিতাকে স্পষ্ট করে তোলে। প্রাতিষ্ঠানিক সংস্কারের ধীরগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে দীর্ঘ সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের যে সংস্কৃতি তা থেকে এখনো মুক্তি মেলেনি। একইভাবে বিচার বিভাগ ও আমলাতন্ত্রের কাঙ্ক্ষিত কাঠামোগত পরিবর্তন দৃশ্যমান নয়। বিচার বিভাগের ওপর অদৃশ্য নির্বাহী প্রভাব এখনো বিদ্যমান থাকায় সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ রুদ্ধ হচ্ছে বলে মনে করেন তিনি। পুলিশ সংস্কার কমিশন পুলিশকে দেশের জ্বালানি ও অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই নেতা দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়ার তাগিদ দেন। আরো বলেন, সরকার যদি সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং জবাবদিহিতা নিশ্চিত না করে, তবে জনগণের মধ্যে বঞ্চনা ও আস্থাহীনতা আরো বাড়বে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ইতিবাচক কোনো ফল বয়ে আনবে না। আবার যেন এমন কোন সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ফিরিয়ে আনাই এখন একমাত্র সমাধান বলে মনে করছেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের যে আকাঙ্ক্ষা থেকে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেই প্রত্যাশা পূরণে প্রকৃত সংস্কার ও শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার উপরই গুরুত্বারোপ করেন তিনি। বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে সরকারের সেই কাঙ্ক্ষিত পদক্ষেপ শুরু হয়ে গেছে।
বিএনপি সরকারের অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে। দর্শক, বিএনপি ছাত্র দল গ্রেপ্তার চলবে, এটা খুবই ভালো দিক, অসাধারণ ঘটনা, আমরা ধন্যবাদ জানাই। যদিও একদম লিমিটেড স্কেলে চলছে এবং এর মধ্যেও সিন্ডিকেট আছে। দর্শক, ঘটনা হচ্ছে যে সরকার তো আসলে দেশ চালাতে পারছে না। প্রথম 2 মাসে যতটা ব্যর্থ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এতটা ব্যর্থ হয়নি। এবং এই ব্যর্থতার পেছনে অন্যতম কারণ চাঁদাবাজি। বিএনপির নেতাকর্মীদের যে খাই মানসিকতা, যেমন দেখেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা সংকট জ্বালানি সংকট, যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু উন্নতি হলে এর কোনো ক্রেডিট না, ঘটনা যা ঘটার সেটা তো তারা ঘটিয়ে দিয়েছে। জ্বালানি কোনো সংকট কার্যত ছিল না, সরকার বারবার বলেছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংকট। এর কারণটা কি? বিএনপিপন্থী ব্যবসায়ীরা জ্বালানি মজুত করে রেখেছে, তারা অপেক্ষা করেছে যে আমরা এরকম সংকট তৈরি করলে এক পর্যায়ে দাম বাড়বে, একটু না অনেক দাম বাড়বে। মজুত করতে করতে বিএনপি পন্থী লোকজন মজুত করতে 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 ভোগান্তি সম্মুখীন করতে করতে এক পর্যায়ে সরকার দাম বাড়িয়ে দিয়েছে, তারপরে বেশি দামে বাজারে ছেড়ে দিয়েছে, এখন কোনো সংকট নেই। এর মানে এই সিন্ডিকেট বাস মজুতদারীদের উদ্দেশ্য তো সফল, তারা কম দামের কেনা জিনিস মজুত করে বেশি দামে বিক্রি করতে পেরেছে। এর মানে রাতারাতি অনেকে বিশাল বড়লোক হয়ে গেছে, লাখপতি কোটিপতি হয়ে গেছে, কোটিপতি 1000 কোটি টাকার মালিক হয়েছে, অলরেডি হয়ে গেছে। যেমন আপনি পেঁয়াজের ক্ষেত্রে যেটা হয়েছে, 30-40 টাকা কেজিতে পেঁয়াজ কেনে এটা যদি আপনি 200 টাকা কেজিতে বিক্রি করতে পারেন, তাহলে তো আপনি কয়েকশো মন বিক্রি করতে পারলেই আপনি কোটিপতি, আপনার জীবন এখানেই প্রতিষ্ঠিত। এরকম যে কম দামের পেট্রোল, ডিজেল, জ্বালানি এগুলো অপেক্ষা করছে যে এখন রেখে দিই, দাম বাড়বে, দাম বাড়বে, দাম বেড়েছে। সাধারণত 1 লিটারে এত লাভ করা যায় না। সাপোজ 100 টাকা যদি জ্বালানির লিটার হয়, সেখানে আপনি কিনেছেন হয়তো 80 টাকা অথবা 90 টাকা, আপনি 10 টাকা লাভ করেন নর্মালি, কিন্তু সেই 90 টাকা কেনা জিনিস যেটা 100 টাকায় বিক্রি করার কথা ছিল, সেটা আপনি এখন বিক্রি করছেন 130 টাকা। তাহলে আপনি 3 বছরে যে লাভ করতেন সেটা আপনার 1 বছরে হয়ে যাচ্ছে। তো এভাবে অতি ধনী হয়ে গেছে অনেকে, লক্ষ্য উদ্দেশ্য সফল মজুতদারদের, সিন্ডিকেট বাসদের। আর মজুতদারের সিন্ডিকেট বাজি এটা সাধারণত সরকার দলের লোকজনই করে থাকে, সেটা করেছে, তার শেষ। তো দর্শক, এখন এই যে সিন্ডিকেট বাস, মজুদ বাস, যারা বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ একটা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে, এমনকি এই সংকট থেকেই কিন্তু বিদ্যুৎ সংকট, এরাই কিন্তু চাঁদাবাজ, সিন্ডিকেট বাস, মজুদদার, এরা কিন্তু এদের রুট কিন্তু এক, এদের লক্ষ্য উদ্দেশ্য, এদের থিওরি কিন্তু এক। তো বিএনপি দেখছে যে আর দেশ চালাতে পারছি না, সরকারের চেয়ার নিয়ে টানাটানি বেড়ে যাবে, কারণ এভাবে সংকট বেঁধে থাকলে যে কোনো একটা সময় হঠাৎ করে, এটা বলে কই আসবে না, হঠাৎ করে দেখবেন যে জোরালো কোনো আন্দোলন শুরু হয়ে গেছে এবং বিএনপি সরকার নাই। এমনিতেই বিএনপি সরকারের ভিত্তি অত্যন্ত দুর্বল, বিশ্ববিদ্যালয়গুলোতে কোথাও বিএনপির একক আধিপত্য নাই, প্রশাসন এখন পর্যন্ত নিজেদের মতো সাজাতে পারেনি। তার ফলে বিএনপি সরকারকে ফেলে দেওয়া এটা 1-2 ব্যাপার। ভাগ্য ভালো যে জামাত বিএনপি সরকারকে রক্ষার দায়িত্ব নিয়েছে, জামাত ফেলে দিবে না, বিরোধী দল চাইলে এটা ফু দিলেই বিএনপি সরকার উড়ে যাবে। এটা এতটা নরবরে সরকার। কারণ কেন এই হুমকির মুখে বিএনপি সরকার? ওই চাঁদাবাজদের কারণে। এখন বিএনপি বাধ্য হয়েছে চাঁদাবাজদের ধরবে, চাঁদাবাজ বিরোধী অভিযান বিএনপি শুরু করে দিয়েছে। এখন এই চাঁদাবাজ বিরোধী অভিযান, এটা চাঁদাবাজ বিরোধী অভিযান বলার কোনো প্রয়োজন নেই, কারণ বিএনপি বাদে অন্য কেউ চাঁদাবাজ না। বাংলাদেশের 100% চাঁদাবাজ বিএনপি, সমস্ত চাঁদাবাজ বিএনপি। বিএনপি মানেই চাঁদাবাজ, বিষয়টা এরকম না। বিএনপি তো অনেক ভালো লোক আছে, কিন্তু সমস্ত চাঁদাবাজ যে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। এবং এই চাঁদার ভাগ একদম রুট লেভেলের স্যাঁচড়া সহসভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় লিডার পর্যন্ত যায়। তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ সফর চান বটে, সেটা ভারত হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু ভারতে সেই সফর করবার সুযোগটা তিনি হারিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বলবৎ রাখতে রীতিমতো আইন পাশ করে, এবং ভারতের সঙ্গে তার যে বিশ্বাসের সম্পর্কটা সবে গড়ে উঠতে শুরু করেছিল সেটা অঙ্কুরেই বিনাশ করে দিয়ে এখন চীনের সঙ্গে সফর তাকে চীনের বন্ধু করে তোলে কিনা, এবং এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চীনকে দিয়ে এলে তিনি যুক্তরাষ্ট্র, ভারতের মতো শক্তিশালী দেশগুলোকে খেপিয়ে তুললে ক্ষমতায় টিকে থাকতে পারেন কিনা, সেসব হিসাব নিশ্চয়ই তারেক রহমানকে করতে হবে।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রীর হাত ধরে ঢাকা, সিলেট, সিনেমা হল, থিয়েটার নানা কিছু ঘুরে বেড়ালেও এখন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরের দাওয়াত পাওয়া। ভারতে এই প্রথম রাষ্ট্রীয় সফরটি করতে পারবেন এরকম একটা প্রায় নিশ্চয়তা ছিল তারেক রহমান খলিলুর রহমানের কাছে। কিন্তু খলিলুর রহমান এপ্রিল মাসে ভারত সফরে যাওয়ার আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা জারি রেখে আইন পাশ করে ফেলার পর তারেক রহমানের প্রতি আর বিন্দু মাত্র বিশ্বাস রাখতে পারছে না ভারতের মোদী সরকার। এবং এর পরেই প্রধানমন্ত্রী মোদী, যিনি কিনা তারেক রহমান নির্বাচিত হয়েছেন এই খবর পাওয়া মাত্র সবার আগে ফোন করেছিলেন। তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন এ খবর পাওয়ার পর চিঠি লিখে রীতিমতো জাইমা রহমান, জুবাইদা রহমানকে সাথে নিয়ে, মানে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে যাতে তারেক রহমান ভারত সফর করেন এবং সেজন্য ভারতীয় প্রধানমন্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এমন সব কথা লিখে একটা আবেগপূর্ণ চিঠিও পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপর মাস দুয়েকে তারেক রহমান যেসব কাজ করেছেন তাতে ভারত সরকার এক রকমের বিশ্বাসঘাতকতার অনুভূতিতে ভুগছে। মানে তারা মোটামুটি মনে করছে যে তারেক রহমান বিশ্বাস ভঙ্গের কাজ করছে এবং তাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে নিয়ে গিয়ে এমন আবেগ, এমন সম্বর্ধনা প্রকাশ করা ঠিক হবে না যা কিনা পরে ভারতেই ভারত সরকারকে বিপদগ্রস্ত করে। কারণ এরপর আঙুল তুলে না কেউ মোদী সরকারকে বলেন যে আপনারা যাকে এত আবেগ দিয়ে, এত উষ্ণ সম্বর্ধনা দিয়ে ভারত নিয়ে এলেন আর সপরিবারে এমন উষ্ণ আতিথেয়তা দেখালেন, তিনি কি করে আপনাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করছেন? কাজেই এমন একটা স্পর্শকাতর অবিশ্বাসের সম্পর্কের মধ্যে ভারত সরকার ওই দাওয়াত নিয়ে, ওই আমন্ত্রণ নিয়ে আর এগোতে চাইছে না। যখন 7ই এপ্রিল খলিলুর রহমান ভারত সফরে গেলেন তখন কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এই খবর জোরদার ভাবে ছিল যে খলিলুর রহমান ভারতে আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে ভারত আসবেন তা ঠিক হবে। কিন্তু শেষ পর্যন্ত খলিলুর রহমান যখন ভারতে গেলেন আর তারেক রহমান সংসদে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার একটা আইন পাশ করে ফেললেন, শুনলে অবাক হবেন। এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করছে বিএনপি নিজেরা। এটা কি হয়? যে বিএনপি তো এনসিপি বিরোধী, এনসিপি বিএনপি বিরোধী, এনসিপি আছে জামাতের সাথে, কিন্তু সেই এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করছে বিএনপি নিজেরা। হাউ ইজ ইট পসিবল? আমি নানান সময় আলোচনা করেছি যে মার্কিন ডিপ স্টেট এই কাজটা করতে পারে এবং করতে পারে, কিন্তু বিএনপি কেন এনসিপি কে ক্ষমতায় আনার জন্য প্রস্তুত করবে? বিএনপি তো নিজেরা নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য প্রস্তুত করবে, কিন্তু বিএনপি কেন? হ্যাঁ, বিএনপি করছে, এটাই অবাক করা বিষয়। আমি এই হিসাব মিলিয়ে দেব। আসলে এনসিপি কে ক্ষমতায় আনার জন্য বিএনপি প্রস্তুত করছে জামাত ঠেকাতে, এবং এনসিপি সেখানে রাজি। জামাত ঠেকাতে ঐক্যবদ্ধ, কিন্তু ঠেকাতে পারবে না। হাসিনার যে চেষ্টা সেটা কি সফল হয়েছে? হাসিনা ব্যর্থ হয়েছে, এরকম বিএনপির চেষ্টা ব্যর্থ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সব প্রজেক্ট কি সফল হয়? না। এখন তো যুক্তরাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে, যে ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে গ্লোবাল হেজিমনি, এগুলো থাকবে না। চীনের উত্থান হতে পারে অনিবার্যভাবে, ডোনাল্ড ট্রাম্প পাগলামি করে এগুলো নষ্ট করে ফেলতে পারে, অথবা একদম না হলেও একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে বিশ্বব্যাপী। আর ট্রেড হেজিমনি, ডলার হেজিমনি, পলিটিক্যাল হেজিমনি, এগুলো থাকবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্ষমতা নাই, এটা ফুরিয়ে গেছে। ইরান যুদ্ধে স্কেলেট হলে তাতেও থাকবে না, আর ইরান যুদ্ধে এখানে থেমে গেলেও মার্কিন হেজিমনি আগের মতো থাকবে না। ইরান যুদ্ধে এখানে থেমে গেলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয়। এই যে পর্যন্ত ইরান যুদ্ধ এসেছে, মধ্যপ্রাচ্যের মার্কিন দালালদের যে অবস্থা ইরান করেছে, এতেই দেখবেন যে চীনের ভয়াবহ উত্থান হয়ে গেছে অলরেডি। অতএব যুক্তরাষ্ট্র যা চায় সেটা যে হবে, এটা নট নেসেসারি। দর্শক, এখানে বিএনপি কেন এনসিপি কে ক্ষমতার জন্য প্রস্তুত করছে? আগে বলি যে এটা কেন মনে হলো, তারপরে কারণটাকেই সেদিকে আসে। নাহিদ ইসলাম আমার সবচেয়ে প্রিয় তরুণ নেতা, যার উপরে আমার ভবিষ্যতে ভরসা করি, আমরা ভবিষ্যতে ভরসা করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু বেশি হয়ে গেল না? মির্জা ফখরুলের প্রিয় তরুণ নেতা হবেন ভিপি নূর, তাই না? তার জোটে আছেন, অথবা রবিউল ইসলাম নয়ন, অথবা সৈয়দ আব্দুল্লাহ। কিন্তু বিএনপির প্রচন্ড সমালোচক একজন মির্জা ফখরুলের তো প্রিয় নেতা হতে পারে না। এটা রহস্যজনক। এটা মির্জা ফখরুল এমনি এমনি বলেন নাই, এটা বৃহত্তর কোন পরিকল্পনার অংশ। তো দর্শক, শুধু নাহিদ ইসলামের এভাবে মাত্রাতিরিক্ত প্রশংসা শুধু এটাই নয়। আপনার জাতীয় সংসদের অধিবেশনে দেখেছেন নাহিদ যে জোরালো বক্তব্য দিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে নাহিদ ইসলাম যে জোরালো বক্তব্য দিয়েছেন, এত জোরালো বক্তব্য জামাত দেয়নি। কিন্তু বিএনপি চুপচাপ শুনেছে, শুধু শুনে নাই। যেখানে জামাত নেতার বক্তব্য দেওয়ার সময় থাকে 30 মিনিট, সেটাকে প্রথমে চিফ হুইপ কমায় 5 মিনিট, 25 মিনিট,
চিফ হুইপ কমায় 5 মিনিট 20 মিনিট, স্পিকার তার নিজস্ব ক্ষমতা বলে কমায় 12 মিনিট, তারপরে বলে যে আপনি বক্তব্য দেন 8 মিনিট। কি জুলুম চিন্তা করছেন? জামাত নেতাদের সাথে এই জুলুম করে, সিনিয়র নেতাদের সাথে। আর গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চলে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।